যে সোনাম ওয়াংচুকেরও একটা যে অর্গানাইজেশন রয়েছে যেটাকে তারা ব্যবহার করে থাকেন সাধারণ মানুষের ওয়েলফেয়ারের জন্য, অথচ ওয়েলফেয়ারের নামে নাকি কনভার্সন চলে, অর্থাৎ হিন্দুদেরকে বা মুসলিমদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করা, সেটা এই পয়সার মাধ্যমে, এনজিওর পয়সার মাধ্যমে তারা কিন্তু কনভার্ট করতে। যে এতদিন ধরে অনশন করলে মানুষ বেঁচে থাকেন নাকি রে বাবা, একেবারে ভুলভাল কথা। রাজনৈতিক দলের মধ্যে এটা পড়ে না, বরং হাসি ঠাট্টা করতে করতে এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যুতে দাঁড়াবে। মানে একজন বলছেন ককরোচ জনতা পার্টি, একজন বলছেন কালা হিট জনতা পার্টি। তো এইগুলো হাসি ঠাট্টার থেকে কখন যে সিরিয়াস ম্যাটারে চলে যাবে সেটা আপনারা বাংলাদেশকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সাধারণ কোটাকে কেন্দ্র করে ক্রমশই একটা উত্তেজনা তৈরি হলো, একটি ব্যক্তি মারা গেলেন, সেই একটি ব্যক্তিকে কেন্দ্র করে বিরাট একটা খেয়াস তৈরি হয়ে গভর্নমেন্টটাই একেবারে উল্টে পাল্টে গেল। সুতরাং তিনি আগে পার্টি গঠন করে এগোলেন ঠিকই, কিন্তু এখন প্রচারণার মুখ্য কেন্দ্রবিন্দু যিনি রয়েছেন তিনি হলেন সোনাম ওয়াংচুক। সবার মুখে মুখে এই নামটা এখন শোনা যাচ্ছে। অতি দরদি যারা ব্যক্তিরা রয়েছেন তারা স্ট্যাটাস দিয়ে বলছেন যে কাউয়ার্ড যারা রয়েছেন, মানে কাপুরুষ, স্পাইনলেস, মানে যাদের ওই একেবারে মেরুদণ্ড বলে কিছু নেই, সেই তারাই ব্যক্তি যারা এই পোস্টগুলো করছেন না, যারা সোনাম ওয়াংচুককে সাপোর্ট করছেন না। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনে সোনাম ওয়াংচুক বলে ব্যক্তিটিকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব, যিনি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরালও বটে, আর বহু মানুষ তাকে নিয়ে চর্চা করছেন, কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছেন, কোনো মানবদরদী ব্যক্তিরা আবার প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে এনার যদি কিছু হয় তবে কিন্তু এই মানে সাধারণ মানুষ নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না। এই ধরনের মোরালস নীতি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কতটা কি এগুলো যুক্তিসঙ্গত, আর যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার রেজিগনেশন কতটা যুক্তিসঙ্গত, আমরা এই প্রতিবেদনে আলোচনা করার চেষ্টা করব। এই ঘটনার সূত্রপাত হয়েছিল একেবারে ওই নিট যে দুর্নীতি সেইখান থেকে, আর এডুকেশন মিনিস্টার যিনি রয়েছেন তার বিরুদ্ধে বহু অভিযোগ কিন্তু অতীত থেকে উঠে আসছে। এই যে এক্সামিনেশন সেন্টারগুলো হয়ে থাকে কেন্দ্রীয় স্তরের পরীক্ষাগুলোতে, সিজিএল, সিএইচএসএল বা ওই ধরুন এমটিএস, তো এগুলোকে কেউ কখনো কখনো আবার দ্বীপপুঞ্জে ফেলে দেওয়া হচ্ছে অনেকের এক্সামিনেশনের সেন্টার। কেউ কেউ উত্তরপ্রদেশে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে। এই ধরনের বিভিন্ন গাফিলতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তার কিছুদিন বাদে লক্ষ্য করা যাচ্ছে কোশ্চেন প্যাটার্নে একটা দুর্নীতি আনার চেষ্টা হয়েছে। তারপরে নিট কেলেঙ্কারি হলো, যার পরে কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে কোনো একজন ব্যাটিং করতে শুরু করেন এবং ইনডিরেক্টলি তিনি সেই পার্টির লোক হওয়া সত্ত্বেও নতুন একটা পার্টি খুলে বসেন, সেখানে আবার নাকি তড়িঘড়ি মিলিয়নস অফ ফলোয়ার্সও হয়ে যায়। সবটাই আলোচনা করব। কিন্তু এই যে সোনাম ওয়াংচুক বলে ব্যক্তিটির উদয় হয়েছে, এনাকে মেইন স্ট্রিম মিডিয়া কেন কভার করছে না? এই আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় যেটা নিউজ চ্যানেল এবিপি আনন্দ, তারাও তো কভার করছে না। সুতরাং এর ভেতরে একটা সমীকরণ তো রয়েছে, নইলে আবার এটাও কিন্তু একটা প্রশ্ন উঠবে যে এত ডিজিটাল মিডিয়ারা সেখানে কেন যাচ্ছেন, বিশেষত যারা নতুন এসেছেন মার্কেটে, মাইলেজ বাড়াতে যাচ্ছেন নাকি টিআরপি বাড়াতে যাচ্ছেন, নাকি আবার অন্য কোনো সমীকরণ রয়েছে? সবটাই আমরা আলোচনা করব এই হাঙ্গার স্ট্রাইক এটা কিন্তু নতুন কিছু নয়। এই হাঙ্গার স্ট্রাইক যেটা হচ্ছে তার মধ্যে অনেকগুলো নতুনত্ব রয়েছে। আমরা কেন এটা বলছি সেটাও কিন্তু আপনি প্রতিবেদন এগোলে বুঝতে পারবেন, তাই শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন। এই যে ব্যক্তিটি রয়েছে সোনাম ওয়াংচুক, ইনি চাইছেন যে মিনিস্টার যিনি রয়েছেন ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, তার পদত্যাগ, রেজিগনেশন। এখন ইনি কার সঙ্গে যোগ হয়ে, মানে যোগসূত্রে এই কথাগুলো বলছেন? ককরোচ জনতা পার্টি বলে একটা নতুন পার্টির উদয় হয়েছে, যেখানে নাকি এই মানে সলিডারিটি হয়েছে তাদের সঙ্গে, মানে এই যেটাকে বলা হয় ইউনিটি। তো এই ইউনিটির মাধ্যমে একটা হাঙ্গার স্ট্রাইক কন্ডাক্ট করা হয়েছে, যেখানে প্রধান রয়েছেন এখন সোনাম ওয়াংচুক, এবং তিনি নাকি পরে এসেছেন। মানে আগে গেলে বাগে খায় বলা হয় না, সেই রকম ব্যাপারটা কিন্তু এখন হয়ে যাবে। আগে গেলে বাগে খায় কেন বলছি? যে পার্টির কর্ণধার, যে পার্টি মানে নিয়ে আসলো সেই অভিজিৎ দীপকে, তাকে কিন্তু মাঝখানে ভীষণ ট্রোল করা হয়েছিল। সুতরাং তিনি আগে পার্টি গঠন করে এগোলেন ঠিকই, কিন্তু এখন প্রচারণার মুখ্য কেন্দ্রবিন্দু যিনি রয়েছেন তিনি হলেন সোনাম ওয়াংচুক। সবার মুখে মুখে এই নামটা এখন শোনা যাচ্ছে। অতি দরদি যারা ব্যক্তিরা রয়েছেন তারা স্ট্যাটাস দিয়ে বলছেন যে কাউয়ার্ড যারা রয়েছেন, মানে কাপুরুষ, স্পাইনলেস, মানে যাদের ওই একেবারে মেরুদণ্ড বলে কিছু নেই, সেই তারাই ব্যক্তি যারা এই পোস্টগুলো করছেন না, যারা সোনাম ওয়াংচুককে সাপোর্ট করছেন না।
এই হচ্ছে এখন একটা প্রোপাগান্ডা কিন্তু ছড়িয়ে গিয়েছে। এখন প্রশ্ন সেটা নয় ইনি কতদিন ধরে অনশন চালাবেন সেটা এখন বড় প্রশ্ন অনেকেরই মনে, কারণ গভর্নমেন্ট তো কোনো রকমের বাধা বিপত্তি সৃষ্টি করছে না। মোদি গভর্নমেন্ট একেবারে খোলা হাতে তাদেরকে দিয়ে রেখেছেন, খোলা হাত, মানে তারা যা খুশি করুন, সেই যন্তর মন্ত্রে দাঁড়িয়ে যা খুশি করুন এমন তাদেরকে কিন্তু ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। তারা সেটা করছেনও বটে। ভেতরে ভেতরে তারা খাবার টাবার খাচ্ছেন কিনা এই নিয়েও অনেকের মনে প্রশ্ন জাগছে স্বাভাবিকভাবে। কেউ কেউ বলছেন যে এতদিন ধরে অনশন করলে মানুষ বেঁচে থাকেন নাকি রে বাবা, একেবারে ভুলভাল কথা। তো এই ধরনের মানুষের পার্সপেক্টিভ যখন উঠে আসছেন, তখন অপর যারা ব্যক্তিরা রয়েছেন, যারা ককরোচ জনতা পার্টির সাপোর্টার, তারা বলছেন এরা হলেন অন্ধভক্ত। এই হচ্ছে বাস্তবিক একটা পরিস্থিতি। এর মধ্যে আমরা কাউকেই সমর্থন করি না, আমরা একেবারে অবজেক্টিভ ওয়েতে আমাদের কিন্তু প্রতিবেদনটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন 17 দিন ধরে এখনো পর্যন্ত, যেটা খবর রয়েছে। এবার অপোজিশন লিডাররা, মানে মায়ের থেকে মাসির দরদ বেশি এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অপোজিশন লিডাররা বলতে শুরু করেছেন যে ওয়াংচুক তার ফাঁসটা যেন তুলে নেয়। তারা বলছেন ঠিকই, এই যে ধরুন আম আদমি পার্টির যিনি প্রমুখ রয়েছেন সেই অরবিন্দ কেজরিওয়াল বলছেন বটে মুখে, আবার পরক্ষণেই বলছেন আমি বৃহস্পতিবারে দেখা করতে যাব। মানে একদিক দিয়ে তিনি তুলে নিতে বলছেন, অপর দিক দিয়ে বলছেন আমি দেখা করতে যাব। তার মানে পলিটিক্যাল একটা প্রোপাগান্ডা কিন্তু রয়েছে। আর এই সিজিপি এর যদি কথা বলতে হয়, এটাকে একজন 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বলে ব্যক্তি কিন্তু মানে বিদেশ থেকে চালনা করেছিলেন প্রথমে, তারপরে দেশে আছেন যখন দেখছেন পয়সাপাতি একটু আর্ন করা যাবে, মানে যেরকম বাংলাদেশে বা ওই নেপালে হয়েছিল, বাংলাদেশে ওই যিনি রয়েছেন ইউনুচ তাকে তো বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, রীতিমতো বাইরে গিয়ে তিনি বিলাসবহুল জীবনযাপন করছিলেন, সেখান থেকে তাকে এনে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়। এখানেও কি একই রকম কোনো পরিস্থিতি করার পরিকল্পিতভাবে কিছু করার চেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই যে 22 মিলিয়ন যারা ফলো করেছেন এই সিজিপি বলে পার্টিটিকে, তাদের অধিকাংশ ফলোয়ার্সই নাকি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে। আর ভারতবর্ষে তো রয়েছে, তবে বেশিরভাগটাই বাইরের দেশের থেকে নাকি মানুষেরা সাপোর্ট করছেন। ভীষণই অস্বাভাবিক। আপনারা কি ভাবছেন নিশ্চিতভাবে এই নিয়ে কিন্তু কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাতে। এই ওয়াংচুক বলছেন, তা নিজে একটা স্টেটমেন্ট জারি করেছেন যে হিজ ফাস্ট কুড লাস্ট 6 উইকস আনলেস হি ডায়েট ফার্স্ট। যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে, মানে 6 সপ্তাহ পর্যন্ত ফাস্ট চালাবেন যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে। অপরদিকে সিজিপি এর যারা ডাক্তাররা রয়েছেন, কারণ এখানে তো গভর্নমেন্টের কোনো ডাক্তার আদেও রয়েছে বলে মনে হয় না, সিজিপিএ বলছেন যে 8.5 কেজি মানে 8.5 কেজি লস্ট হয়ে গেছে তার। আর ব্লাড প্রেশারও নাকি সঠিক নয়, যেটা স্বাভাবিক মানুষের থাকার কথা। আর এই ওয়াংচুক আরও বলছেন যে যিনি রয়েছেন দীপকে, মানে ওই অভিজিৎ দীপকে, সিজিপি এর প্রধান, তাকে বলছেন যে একটা র্যালি করা হবে, মানে মার্চ করা হবে, যেটা পার্লামেন্টের দিকে হবে, আর সেটা হবে 20 তারিখে, 20 জুলাই। এখন 20 জুলাই পর্যন্ত এই স্ট্রাইক চলে, তবে দাঁড়িয়ে কিন্তু একটা খেয়াটিক পরিস্থিতি তৈরি হবে বলেই মনে হয়। এখন এনার সঙ্গে আমাদের অতীতের যে হাঙ্গার স্ট্রাইক, তাদের পার্থক্য কি যারা করেছিলেন। এইখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক কিন্তু খুবই কম দেখা যায়। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন আলাদা, সেটা আমরা শেষে আলোচনা করব। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এমনও মানুষ রয়েছেন যারা কিন্তু অতীতে বারংবার হাঙ্গার স্ট্রাইকের মধ্যে দিয়ে তাদের দাবি কিন্তু পূরণ করে ফেলেছেন। এবার আপনাদের একটা হেডলাইন পড়ে শোনায়, যেটা কয়েক বছর আগেই হয়েছিল। ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট ডাইজ ডিউরিং হাঙ্গার স্ট্রাইক ওভার গাঙ্গেস রিভার পলিউশন। আর এই যে মৃত্যু, এটা কিন্তু 111 দিনের মাথায় হয়েছিল। কার মৃত্যু হয়েছিল? আগরওয়াল সাহেবের কিন্তু এইভাবেই মৃত্যু হয়েছিল। তিনি একজন রিসার্চার ছিলেনও বটে, এবং বিরাট বড় মাপেরও মানুষ ছিলেন। তো তিনি একটা রিসার্চ করেছিলেন, রিসার্চ পেপার অনেকগুলো পাবলিশ করেছেন গঙ্গা নদীর উপরে। তার বক্তব্য ছিল যে গঙ্গা নদীর ফ্লোটা যদি আটকে পড়ে কোনোভাবে, তবে দাঁড়িয়ে কিন্তু গঙ্গা নদীর যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু বিঘ্নিত হবে। কি ক্ষমতা? গঙ্গায় যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া রয়েছে, যদি সেই জল চলমান হয়, স্রোত চলমান হয়, তবে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো সে নিজেই মারতে কিন্তু সক্ষম হয়।
এবার আপনি একটা ড্যাম তৈরি করে দিচ্ছেন, আপনি সেই জলটাকে আটকে দিচ্ছেন, তবে এটা কিন্তু আর মানে স্বাভাবিক প্রক্রিয়ায় হয় না। সে কারণে উনি সর্বপ্রথম সেই আগরওয়াল সাহেব 2008 সালে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন এবং মনমোহন সিং সেই সময় ছিলেন এবং বাধ্য হয়েছিলেন সেটা মানতে। কিন্তু তার পরবর্তীতে তিনি লক্ষ্য করলেন উত্তরাখণ্ডেও একই কর্মকাণ্ড করা হচ্ছে, তাই 2009 সালে আবারও হাঙ্গার স্ট্রাইকে তিনি বসলেন। আবারও তার দাবি কিন্তু মেনে নেওয়া হলো, গঙ্গাকে একটা সম্মান প্রদান করা হলো। কিন্তু 2014 সালে যখন পট পরিবর্তন হলো, মোদিজি সরকারে আসলেন, তখন একটা মানে সংকল্প নেওয়া হয়েছিল, বলা হয়েছিল নমামি গঙ্গে। এটা মোদিজির একেবারে এস্টাবলিশড নারা বলা হয়, যেটা মানে ওই বাংলাতে যেটাকে বলা হয় স্লোগান, সেটা কিন্তু হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার ফল যখন এই ব্যক্তি আগরওয়াল সাহেব দেখতে না পায়, বাস্তবিক অর্থে গঙ্গা পলিউটেড হচ্ছিল, গঙ্গায় বাঁধ দেওয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে তিনি কিন্তু 2018 সালে আবারও হাঙ্গার স্ট্রাইকে যান। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত তাকে জোর করে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় চ্যাংদোলা করে, তখন কিন্তু তার সেখানেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করেছিলেন। সুতরাং এই ব্যক্তিটি কোনো রকমের পার্টির ব্যক্তি ছিলেন না, এনার আন্দোলনকে পূর্ণরূপে সমর্থন করেছিলেন স্বয়ং মোদিজি। তিনি টুইটারে টুইট পর্যন্ত এনার হয়ে করেছিলেন। এনার সঙ্গে এই সোনাম ওয়াংচুকের পার্থক্য একটাই, যে ইনি বিভিন্ন রকমের অ্যান্টি ন্যাশনাল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন না। তো এমনও খবর উঠে আসছে যে বাইরের দেশ থেকে নাকি প্রচুর পরিমাণে ফান্ড দেওয়া হয়। এই যে সোনাম ওয়াংচুকেরও একটা যে অর্গানাইজেশন রয়েছে, যেটাকে তারা ব্যবহার করে থাকেন সাধারণ মানুষের ওয়েলফেয়ারের জন্য, অথচ ওয়েলফেয়ারের নামে নাকি কনভার্সন চলে, অর্থাৎ হিন্দুদেরকে বা মুসলিমদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করা, সেটা এই পয়সার মাধ্যমে, এনজিওর পয়সার মাধ্যমে তারা কিন্তু কনভার্ট করতেন। সেটা মোদিজি বন্ধ করে দেওয়ার ফলে তিনি কিছুটা গোসাও করেছিলেন। লাদাখে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। তো অতীতেও উনি এই ধরনের হাঙ্গার স্ট্রাইক চালিয়েছেন এবং সফল হয়েছেন, এটা কিন্তু নতুন কিছু নয়। তাহলে এইবারকার যে কর্মকাণ্ড, সেটা নিয়েও এখন যথাযথভাবে প্রশ্ন উঠেছে। আর এর মধ্যে ওনার থেকে বেশি যার দোষ বলে মানুষের মনে হচ্ছে, সেটা হচ্ছে বিজেপি। সত্যিই বিজেপির দোষ রয়েছে কি নেই, সেটা আপনারা গ্র্যাজুয়াল ইনসিডেন্টগুলোর মধ্যে বুঝতে পারবেন। এখন বিজেপির দোষ কি কি থাকতে পারে, আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। প্রথম যে তাদের বিজেপির যে ভুল, সেটা হলো যখন ইনসিডেন্ট হয়েছে তার পরক্ষণেই কিছুদিনের মাথায় যদি এই এডুকেশন মিনিস্টারকে পদত্যাগ করতে বলা হতো, নিজেই যদি উনি পদত্যাগ করে ফেলতেন, তবে দাঁড়িয়ে পার্টির ওপরে দাগ পড়তো না। প্রথম যে ব্যর্থতা, সেটা হলো যে এডুকেশন মিনিস্টার রয়েছে সেই মাথা মোটা বলে অনেকে বলছেন, সেই মাথা মোটা ব্যক্তিটি। এবার তিনি যদি পদত্যাগ প্রথমে করে দিতেন, বিজেপি পার্টির নাম খারাপ হতো না। এখন বিজেপি পার্টিকে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য ভবিষ্যতের ভয়ে কিন্তু তারা এই ধরনের পদক্ষেপ এখন করছেন। কোনো রকমের একটাও তাদের সঙ্গে যারা হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন কথা বলার প্রয়োজনীয়তা বোধও কিন্তু বিজেপি করছেন না। কারণ এর পেছনে একটা সমীকরণ রয়েছে, যে যদি ইউনিয়ন যিনি রয়েছেন এডুকেশন মিনিস্টার পদত্যাগ করেন, তবে দাঁড়িয়ে কিছুদিন পরে কেউ এসে তো বলতেই পারেন যে মোদিজি পদত্যাগ করুন। তো এইটা যাতে না হয়, সেই কারণেই এখন এই পদত্যাগ কিন্তু তারা করছেন না। সিজিপিএ যে পার্টিটা রয়েছে, এটা কিন্তু সরাসরিভাবে কোনো রাজনৈতিক দল নয়, মানে রাজনৈতিক দলের মধ্যে এটা পড়ে না, বরং হাসি ঠাট্টা করতে করতে এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যুতে দাঁড়াবে। মানে একজন বলছেন ককরোচ জনতা পার্টি, একজন বলছেন কালা হিট জনতা পার্টি। তো এইগুলো হাসি ঠাট্টার থেকে কখন যে সিরিয়াস ম্যাটারে চলে যাবে, সেটা আপনারা বাংলাদেশকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সাধারণ কোটাকে কেন্দ্র করে ক্রমশই একটা উত্তেজনা তৈরি হলো, একটি ব্যক্তি মারা গেলেন, সেই একটি ব্যক্তিকে কেন্দ্র করে বিরাট একটা খেয়াস তৈরি হয়ে গভর্নমেন্টটাই একেবারে উল্টে পাল্টে গেল। নেপালেও সেম ঘটনা হলো, সেখানেও একেবারে ওই বাইরের ব্যক্তি এসে সেখানে ঘাঁটি গাড়লেন। এখানেও কি তার ব্যতিক্রম কিছু হবে? এই বাংলাদেশ নেপালের থেকে কি শিক্ষা নেবে না বিজেপি? আর এখন বিজেপিকে অনেকেই বলবেন ডিকটেটরশিপ তারা চালাচ্ছেন, কারণ একটা বারও তাদের মনে হচ্ছে না যে হাঙ্গার স্ট্রাইকটাকে তুলে দেওয়া হোক, যে পদত্যাগ করিয়ে তোলা হোক, বা সেখানে গিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করা যে না
আর এই ধরনের নিটে কেলেঙ্কারি হবে না, সেটা আমরা এনশিওর করছি। আমরা এই যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার তাকে খুব শিগগিরই পাল্টে দেব, সেটাও কিন্তু কেউ আশ্বাস দিচ্ছেন না। প্রটেস্ট কিন্তু সে কারণে চলছে। আর ডিকটেটরশিপ যারা বলছেন তাদের এটাও মাথায় রাখতে হবে, এই যন্তর মন্তরে দাঁড়িয়ে একটা ব্যক্তিরও কোনো রকমের হ্যারাসমেন্ট ছাড়া তারা কিন্তু প্রটেস্ট চালাচ্ছেন। সুতরাং এর থেকে বড় ডিকটেটরশিপ কিন্তু আর কিছু হতে পারে না। মানে ডিকটেটরশিপ যারা বলছেন তাদেরকে ওই স্যাটায়ার করেই আর কি বলছি যে এটা ডিকটেটরশিপ যদি হয় তবে তো ওই জার্মানির যিনি রয়েছেন সেই ব্যক্তিটি হিটলার, সেই হিটলার তো খুবই ভালো ব্যক্তি ছিলেন। তাহলে এখন অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে এই বিজেপির পরিস্থিতি, মানে কেন্দ্রীয় বিজেপির পরিস্থিতি পশ্চিমবঙ্গের সিপিআইএমের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে 2011 সালের আগে সিপিআইএম কিন্তু নিজেরাই কার্যত তাদের পদক্ষেপগুলো এমন গ্রহণ করছিলেন যে মনে হচ্ছিল তারা নিজেরাই ক্ষমতা থেকে চলে যেতে চাইছেন, মানে আর ক্ষমতা চাই না। 34 বছর থেকেছেন, লুটেপুটে খেয়েছেন, আর তারা খেতে চান না। একই রকম পরিস্থিতি বিজেপির হয়ে গিয়েছে। বিজেপির যিনি নীতিনবাবু রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ এখন উঠতে শুরু হয়েছে। তার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন যে এত পরিমাণে সম্পত্তি কিভাবে বৃদ্ধি পেতে পারে। তো এগুলো মানে চোখে চশমা লাগিয়ে থাকলে হবে না, একেবারে খালি চোখে সবটা দেখতে হবে। আমরা সেটা দেখে বিবেচনা করেই আমাদের কিন্তু প্রতিবেদনটা করব, কোনো রকমের পক্ষপাত দুষ্টতা না দেখিয়ে। এই যে স্পাইডারম্যান যারা দেখেছেন তারা খুব ভালোভাবেই রিলেট করতে পারবেন এই উক্তিটি যে উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি। মানে ক্ষমতার সঙ্গে কিন্তু সেই ক্ষমতা কিভাবে বজায় রাখতে লাগে এবং ক্ষমতার অপব্যবহার কিভাবে বন্ধ করতে হয় সেটা কিন্তু মাথায় রাখতে লাগে। অর্থাৎ ক্ষমতা রেসপন্সিবিলিটিকে নিয়ে আসে। এই রেসপন্সিবিলিটি যদি বিজেপির থাকে তবে গিয়ে অনশনটা শিগগিরই তুলে নেওয়ানোর জন্য তাদেরকে ফোর্স করা, মানে সেইভাবে ফোর্স করা নয় যে তাদের দাবি দাওয়াগুলো আংশিক হয়তো মানা, সেটা যদি তারা মানেন তবেও কিন্তু পরিস্থিতি হয়তো শান্ত হতে পারে। আপনাদেরকে বলেছিলাম পশ্চিমবঙ্গ বিজেপির একটা করুণ পরিণতি কিন্তু হচ্ছে ক্রমশই, সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। কারণ কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হস্তক্ষেপের মধ্যে দিয়ে এমন কিছু সিদ্ধান্ত নেওয়াচ্ছে যার ফল খুব একটা কিন্তু ভালো নয়। অনুব্রত মণ্ডল আজ জয়েন করলেন, আগামীতে মদন মিত্রও জয়েন করলেন, এবং ওই ধরুন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাজ্য প্রেসিডেন্ট মানে স্টেট প্রেসিডেন্ট অফ তৃণমূল কংগ্রেস বাই মমতা, তিনি পর্যন্ত ঋতব্রত তৃণমূলে জয়েন করে ফেললেন। এবার আপনি ভাবুন সিবিআই, ইডি, সিআইডি, পুলিশ কোথায়? তার মানে বিজেপি কি সত্যি ওয়াশিং মেশিন, যেটা বিরোধীরা বলে থাকেন? এখন যদি মদন মিত্র, অনুব্রতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, চন্দ্রিমাকে একেবারে ওই কলার ধরে, মানে কলার তো নেই, অনেকে বলে থাকছে না ঋতব্রত তৃণমূল মানেই বিজেপি, তাহলে কেনই বা ঋতব্রততে যোগ দিচ্ছেন? যদিও শুভেন্দু অধিকারী স্পষ্টত বলেছেন ওই ঋতব্রত বলে লাভ নেই, সবাইকে তদন্তের আওতায় আনা হবে। আগামীতে দেখা যাবে কতজনকে সিআইডি বা সিবিআই সমন পাঠায়, সেগুলো আগামীতে দেখা যাবে। কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম, সাধারণ মানুষ লক্ষ্য করলেন, সেটা হলো সুস্মিতা দেব, তারপরে সুখেন্দু শেখর রয় এবং প্রকাশ চিক বাড়াইক, এনারা কোন অদ্ভুত একেবারে ওই সমীকরণে এবং বাহুবলে বিজেপিতে যোগ দিলেন। সকালে বিজেপিতে যোগ দিয়ে বিকেলে রাজ্যসভার টিকিট পাওয়া চারটেখানে কথা নয়। সুতরাং যে বিজেপি কর্মীটি এতদিন ধরে জন্মলগ্ন থেকে বিজেপির পশ্চিমবঙ্গে কাজ করছেন, তিনি সেই পদাধিকারী হতে পারতেন। 3 জন সাংসদের প্রায় জেতা একেবারে সময়ের অপেক্ষা, কারণ বিজেপি এখন মেজরিটিতে রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির কোনো পুরনো কর্মীকে যদি সেই দায়িত্ব দেওয়া হতো তাদের মনোবল বৃদ্ধি পেত। এখন বিজেপি কর্মীদের কাছেও বার্তা চলে গেল যে আগের যারা সরকার ছিলেন আমরা কিন্তু তাদের থেকে আলাদা কিছু নই, আমরাও তাদেরই ছোট ভাই বা বড় ভাই। সেই যদি পরিস্থিতি তৈরি হয়, আগামী কিন্তু ভীষণ কষ্টকর হতে চলেছে এই বিজেপি পার্টির জন্য। সেটা সময় বলবে, এখনও 6 মাস হয়নি। 6 মাস পরে এই বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে কি করলেন না, সবটা নিয়ে অভিযোগ এবং সেই অভিযোগের যে পাল্টা উত্তর, সবটা আপনারা দেখবেন। আপাতত এই প্রতিবেদনটা এতটুকু রাখতে হচ্ছে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চাইলে, নইলে নাও করতে পারেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।